এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 রায় আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ফলমূল খেত। 2 প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা ভাগ করা হয়? মস্তিষ্কের আকার থেকে। 3 হরপ্পা সভ্যতার বাড়িগুলো কী দিয়ে তৈরি হতো? পোড়া ইট দিয়ে। 4 ভারতীয় অধিবাসীরা ভারত উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা গিয়েছিল। 5 হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান হলো শিলমোহর। 2 আছে একটি বাক্যে উত্তর, এগুলো 1 নম্বরে। রায়তে দিয়েছে সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়? পূর্ব আফ্রিকাতে। 2 পাথরের যুগের কোন পর্যায়ে মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল? নতুন পাথরের যুগে। 3 মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1974 খ্রিস্টাব্দে। 4 হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? চানহুদারোতে। 3 আছে ঠিক বা ভুল লেখো। আয়তে বলেছে ভীমবেটকা একটি হাতিয়ার, ভুল। 2 মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল নদীর ধারে, ঠিক। 4 আছে 2-3টে বাক্যে উত্তর 2 নম্বরে করে। 2 আয়তে আছে পাথরের যুগকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়? 3টি পর্যায়ে। ভাগগুলো কি কি? পুরানো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ আর নতুন পাথরের যুগ। এটা বইয়ের 19 পাতাতে রয়েছে। 2 বলেছে হরপ্পা সভ্যতায় কীভাবে মৃতদেহ সমাধি দেয়া হতো? এটা আছে বইয়ের 41 পাতায়। এই যে হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। মৃতদেহর মাথা উত্তর দিকে করে শুইয়ে রাখা হতো। সমাধির ভিতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো। কালীবঙ্গানে ইটের তৈরি সমাধিও দেখা যায়। অথবাতে আছে হরপ্পা সভ্যতায় কৃষিজ ফসল আর গৃহপালিত পশুর নাম লেখো। এটা আছে বইয়ের 37 পাতায়। তোমার প্রথমে আছে কৃষিজ ফসল। তাহলে কৃষিজ ফসল, এই যে গ্রামে নানা রকম ফসলের চাষ হতো, যেমন গম, যব, জোয়ার, বাজরা, নানা রকম ডাল, সর্ষে, ধান। এছাড়া তুলো, তিল প্রভৃতি ফসলের চাষও হতো। তাহলে গম, যব, জোয়ার, বাজরা, নানা রকমের ডাল, সর্ষে, ধান, তুলো, তিল এগুলো উৎপন্ন করা হতো। আর গবাদি পশু হচ্ছে ষাঁড়, ভেড়া, ছাগল, উট ব্যবহার হতো, ঘোড়ার ব্যবহার জানতো না। পাঁচের আয়তে আছে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। এক হচ্ছে খাবার অভ্যাসে পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে মানুষের খাবার অভ্যাসে পরিবর্তন এসেছিল। মানুষ কাঁচা খাবার খাওয়ার বদলে আগুন ঝলসে খাওয়ার অভ্যাস শুরু করেছিল। 2 হচ্ছে জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন। জন্তুরা আগুনকে ভয় পায়। আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে। 3 হচ্ছে শীতের মোকাবিলার পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বেলে রাখত। 2 দিয়েছে মেহেরগড়ের সমাধি সম্পর্কে যা জানো লেখো। মেহেরগড় সভ্যতায় অনেক সমাধিক্ষেত্র পাওয়া গেছে। মেহেরগড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হতো। মেহেরগড়ের সমাধির বৈশিষ্ট্য হলো 1 মেহেরগড়ের সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো। 2 মৃতদেহের সঙ্গে তার আগের ব্যবহৃত অনেক জিনিসপত্র যেমন গয়না, কুড়ুল প্রভৃতি দেওয়া হতো। এমনকি সমাধিতে গৃহপালিত পশুও দেওয়া হতো। আর 3 মৃতদেহকে লাল রং মাখিয়ে এবং লাল কাপড় জড়িয়ে সমাধি দেওয়া হতো। অথবাতে আছে সিন্ধু সভ্যতার জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল? সিন্ধু সভ্যতা মানে কিন্তু হরপ্পা সভ্যতা। এই যে হরপ্পা সভ্যতার জল নিকাশি ব্যবস্থা সম্পর্কে লেখো। হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। প্রতিটি বাড়ির নোংরা জল বাড়ি থেকে ছোট নালা দিয়ে বেরিয়ে নগরের রাস্তার পাশে বড় নর্দমাগুলিতে এসে পড়তো। 2 নর্দমাগুলো পোড়া ইট দিয়ে তৈরি হতো। আর 3 নর্দমাগুলো ঢাকা দেওয়া থাকতো। 3 আছে মহেঞ্জোদারোর স্নানাগার। এটা একটু রায়মার্টিন থেকে দিচ্ছে। রায়মার্টিনের 44 পৃষ্ঠায় আছে। আর তোমাদের বইয়ের আছে 36 পাতা। মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ চান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট, চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটা বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া আর 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনি অতিরিক্ত জল বাইর করে দেওয়ার ব্যবস্থা ছিল।
এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলী স্থান। 6 আয়তে আছে আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল। আদিম মানুষ পশুর মতো বনে জঙ্গলে বিচরণ করত। গুহাবাসী মানুষ এই সময় বন থেকে ফলমূল, লতা পাতা এবং পশুর কাঁচা মাংস আহার করে ক্ষুধা নিবৃত্ত করত। আদিম মানুষের জীবন ছিল বিপদসংকুল এবং কষ্টকর। ক্রমশ মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সভ্যতার দিকে এগিয়ে যায়। বাসস্থান: আদিম মানুষ ঘরবাড়ি বানাতে জানত না। তারা পাহাড়ের গুহায়, গাছের ডালে বা জলাশয়ের ধারে বসবাস করত। বনে জঙ্গলে হিংস্র পশুর আক্রমণের সম্ভাবনা থাকতো সবসময়। খাদ্য: আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। এরা বনে জঙ্গলে ঘুরে ঘুরে ফলমূল সংগ্রহ করত। পশু পাখি ও বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে কাঁচা মাংস খেত। বিপদসংকুল জীবন: আদিম মানুষের জীবন ছিল খুবই বিপদসংকুল। হিংস্র পশুর সঙ্গে লড়াই করে মানুষকে বেঁচে থাকতে হতো। অনেক মানুষ পশুর সঙ্গে লড়াই করতে গিয়ে অকালে মারা যেত। এছাড়া মানুষ অখাদ্য কুখাদ্য গ্রহণের কারণেও নানা রকম রোগে আক্রান্ত হতো। অসহায়তা: আদিম মানুষ প্রকৃতির কাছে ছিল অসহায়। ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, তুষার, বজ্রপাত, প্রবল শীতে মানুষ প্রচণ্ড কষ্ট পেত। অবশ্য মানুষ যখন দলবদ্ধভাবে থাকতে শুরু করে তখন তাদের অসহায়তা অনেকাংশে দূর হয়। কর্মপ্রচেষ্টা: মানুষ আত্মরক্ষা তথা বেঁচে থাকার তাগিদে কর্মপ্রচেষ্টা আরম্ভ করে। মানুষ পশুকে পোষ মানাতে চেষ্টা করে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হল কুকুর। কুকুরই প্রথম মানুষের গৃহপালিত পশু। ক্রমে মানুষ অন্যান্য পশুপালন করা শুরু করে, চাষাবাদ আরম্ভ করে। এক্ষেত্রে মহিলারাই অগ্রণী ভূমিকা পালন করে। ঘরবাড়ি বানাতে শুরু করে। পোশাকের ক্ষেত্রে প্রথমে গাছের পাতা, তারপর গাছের ছাল, এরপর পশুর চামড়া পরিধান করে মানুষ তার লজ্জা নিবারণ করতে শেখে। কঠোর পরিশ্রমের কারণে মানুষের শরীরের কাঠামো ক্রমে উন্নতি লাভ করে। মানুষের জীবনযাত্রা কঠিন হলেও বুদ্ধির জোরে ধীরে ধীরে মানুষ প্রকৃতির প্রতিকূলতাকে জয় করে অস্তিত্ব রক্ষা করে সভ্যতার দিকে এগিয়ে যায়। 2 নম্বর প্রশ্ন বলেছে, হরপ্পাবাসীর অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। হরপ্পা নগরকেন্দ্রিক সভ্যতা হলেও কৃষি আর পশুপালন মানুষের প্রধান জীবিকা ছিল। কিছু মানুষ শিল্পের কাজ করতেন, আবার লোথাল বন্দরের নিদর্শন ব্যবসা বাণিজ্যেরও প্রমাণ বহন করে। অর্থনৈতিক জীবন: কৃষিকার্য। ডক্টর ডি কোশাম্বি মনে করেন যে হরপ্পা সভ্যতার মানুষ লাঙলের ব্যবহার জানত না। তারা নিড়ানির মাধ্যমে চাষ করত। সেচের প্রকৃত ধারণা এই উপত্যকার মানুষের ছিল না, তবুও পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য উৎপাদিত হতো। এই অঞ্চলে উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল ধান, গম, যব, বার্লি, বিভিন্ন ধরনের শাকসবজি, তিল, রাই, তুলা, সরিষা প্রভৃতি। পশুপালন: কৃষির মতো পশুপালন করেও হরপ্পা সভ্যতার অনেক মানুষ জীবিকা নির্বাহ করতেন। পশুকে তারা পোষ মানিয়ে তাকে পরিবহনের কাজে ব্যবহার করতেন। অন্যদিকে খাদ্যের প্রয়োজনে কিছু পশুপালন করা হতো। উল্লেখযোগ্য পালিত পশু ছিল গরু, মোষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, গাধা, উট, হাতি, ষাঁড়, বলদ। ব্যবসা বাণিজ্য হরপ্পা অঞ্চলের সমৃদ্ধির অন্যতম কারণ। বণিক সম্প্রদায় ব্যবসা বাণিজ্যের কাজে নিযুক্ত থাকতেন। জল, স্থল উভয় পথে অভ্যন্তরীণ আর বৈদেশিক বাণিজ্য চলত। মিশর, সুমের, মেসোপটেমিয়া, ব্যাবিলন, পারস্য, বেলুচিস্তান প্রভৃতি এলাকার সঙ্গে বাণিজ্য চলত। লোথাল ছিল বহির্বাণিজ্যের কেন্দ্র বন্দর। বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য চলত। অন্যান্য পেশা: তাঁতিরা পশম আর সুতি বস্ত্র বুনত। মৃৎশিল্পের মাধ্যমে কিছু মানুষ জীবিকা নির্বাহ করত। ইট দিয়ে বাড়ি তৈরি ও ছুতুরের কাজও করত কেউ কেউ। সোনার উপ দিয়ে গয়নার কাজ করত স্বর্ণকারেরা। কারিগরি শিল্পেও হরপ্পা সভ্যতা উন্নত ছিল। হরপ্পা সভ্যতার মানুষ কোনো একটা নির্দিষ্ট পেশার মাধ্যমে উপার্জন করত তা নয়, বিভিন্ন পেশার মানুষ এই সভ্যতায় বাস করত। 6-2 অথবাতে আছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল। পৃথিবীর সুপ্রাচীন সভ্যতাগুলির মধ্যে হরপ্পা ছিল অন্যতম। হরপ্পা ছিল প্রায় ঐতিহাসিক নদীমাতৃক নগরকেন্দ্রিক সভ্যতা। উল্লেখযোগ্য নগর হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদারো, রূপাল, লোথাল, কালিবঙ্গান। নগর পরিকল্পনা ছিল নিম্নরূপ: 1 হচ্ছে জনবসতি এলাকা,
হরপ্পা সভ্যতার নগরগুলি জনবসতি এলাকা দুটো ভাগ ছিল, উঁচু এলাকা বা সিটাডেল আর নিচু এলাকা। উঁচু এলাকা বা সিটাডেল এলাকায় সাধারণ মানুষের বসবাস ছিল না, সম্ভবত এখানে শহরের ধনী ও শাসক ব্যক্তিরা থাকতেন। শহরের মূল জনবসতি ছিল নিচু এলাকায়। বাড়িঘর, পোড়া ইটের বাড়িগুলি ছিল একতল বা বহুতল বিশিষ্ট। প্রত্যেক বাড়িতে থাকতো উন্মুক্ত আঙিনা, প্রাচীরে বেষ্টনী, শোয়ার ঘর, রান্নাঘর, স্নানাগার, কূপ। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বাড়িগুলি অবস্থান করত। পয়ঃপ্রণালীর জন্য হরপ্পা সভ্যতা জগৎ বিখ্যাত। প্রত্যেক বাড়ি থেকে ব্যবহার্য পরিত্যক্ত জল ছোট নালার মাধ্যমে রাস্তার ঢাকা দেয়া ম্যানহোলযুক্ত বড় নর্দমায় এসে পড়ত এবং সেখান থেকে দূষিত জল শহরের বাইরে চলে যেত। রাস্তাঘাট, হরপ্পা শহরের রাস্তাঘাট ছিল প্রশস্ত। রাস্তাগুলি উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমে বিস্তৃত ছিল। রাজপথগুলিতে আলোর ব্যবস্থা ছিল। শস্যাগার, হরপ্পার মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে একটি করে শস্যাগারের নিদর্শন পাওয়া গেছে। পাকা ইটের তৈরি শস্যাগারের আয়তন ছিল প্রায় 9,000 বর্গফুট। এখানে শস্য মজুত রাখা হতো। হাওয়া চলাচলের জন্য এইগুলিতে খুলখুলির ব্যবস্থা থাকতো, ফলে খাদ্যশস্য শুকনো আর তাজা থাকতো। প্রজাদের দুঃসময়ে শস্য বিতরণ করা হতো। শস্যাগারের পাশে শস্য মাড়াই করার চারাল ছিল এবং শ্রমিকদের আবাসস্থল ছিল। বর্তমানে অনেক ঐতিহাসিক একে বর্তমান ব্যাংক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছে। স্নানাগার, মহেঞ্জোদারো দুর্গ অঞ্চলে 180 ফুট দৈর্ঘ্য আর 108 ফুট প্রস্থ বিশিষ্ট একটি স্নানাগারের অস্তিত্ব পাওয়া গেছে। ঋতুভেদে এখানে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। নোংরা জল বের করে পরিষ্কার জল প্রবেশ করারও ব্যবস্থা লক্ষণীয়। অনেকে একে অভিজাতদের জলকেলির বা বিশেষ পূজাস্থল বলে মনে করে। স্নানাগার প্রাচীন ভারতে মানুষের স্বাস্থ্য সচেতনতার পরিচয় দেয়। পরিশেষে বলা যায়, সুপ্রাচীনকালে এত উন্নত নগরকেন্দ্রিক সভ্যতায় ভারতীয়রা বাস করতে এটা গভীর চিন্তার উদ্রেক করে। এই সভ্যতার নগর পরিকল্পনা যে পরবর্তী আধুনিক শহরের মানুষকে প্রভাবিত করেছে তাতে কোনো সন্দেহ নেই।